স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। বিদ্যুৎ উৎপাদনে একের পর এক রেকর্ড উপহার দিয়েছে মহাজোট সরকার। এতে করে নিয়ন্ত্রণে এসেছে লোডশেডিং। এই সাফল্য সামনে এনে এখন ভোটারদের সাহায্য চাইছে সরকারি দল। তবে বিদ্যুৎ উৎপাদনের খরচ সব আপৎকালীন ব্যবস্থা ও ব্যবস্থাপনাকে সরকারের সাফল্য হিসেবে মানতে নারাজ হননি অনেক জ্বালানি বিশেষজ্ঞ। আজকের আলোচনার শিরোনাম তাই, কেমন বিদ্যুৎ চাই। কথা বলতে আজ স্টুডিওতে আছেন পেট্রোবাংলা চেয়ারম্যান ডক্টর হোসেন মনসুর, আছেন বুয়েটের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও গত তত্ত্বাবধায়ক সরকারের খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ তামিম এবং দৈনিক প্রথম আলোর নগর সম্পাদক অরুণ কর্মকার। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো আমাদের চট্টগ্রাম আবাসিক প্রধান মামুন আব্দুল্লাহ এবং খুলনার প্রতিনিধি সোহেল মাহমুদের সাথে। স্বাগত আপনাদেরও। ডক্টর হোসেন মনসুর, আপনার কাছে জানতে চাইবো যে গত শনিবার সরকারি খাতে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। 412 মেগাওয়াট উৎপাদনের ক্ষমতার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণ ক্ষমতা চালানোর জন্য প্রয়োজনীয় গ্যাসের সংস্থা নেই। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার বিবেচনা নিলে এইটা কি একটা উন্নয়নের ফাঁক বিবেচনা করতে পারে? ঠিক কথা না, কারণ ওখানে গ্যাস নেওয়ার জন্য আমাদের পাইপলাইন করে বাগেরহাট সিদ্ধিরগঞ্জ পাইপলাইন, জি, এটা তৈরি হয়ে যেত, এই সিজনেই তৈরি হয়ে যেত, কিন্তু কিছু স্থানীয় লোকজনের অসহযোগিতার কারণে এটা হয়নি। কারণ তারা বাধার সৃষ্টি করেছিল যে তাদের ডোমেস্টিক লাইন না দিলে এই পাইপলাইন করতে দিবে না, যার ফলে বেশ কয়েকদিন স্ট্যান্ডার্ড থাকে এবং আমাদের ওখানে ওয়েল্ডিং হয়ে গেছে, শুধু মাটির নিচে পাইপলাইনটা বসাইতে হবে। কিন্তু এরপরই হঠাৎ করে বৃষ্টি শুরু হলো এবং সেই বৃষ্টি পানি গেল না, প্রায় 2.5 কিলোমিটার মতো পাইপ লাইন যেখানে যাবে সেটা তলিয়ে গেল এবং আমরা অপেক্ষা করছি শুষ্ক মৌসুমের জন্য, এবং শুষ্ক মৌসুম আসলে এই পাইপলাইনটা হবে। এটা হলো যে আমাদের মানে প্রকৃতপক্ষে সেই পাইপলাইন দিয়েই ওই বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস যাবে, কিন্তু বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা আর একটা পাইপলাইন করছি। কিন্তু গ্যাসের কোনো গ্যাস সংস্থানে কোনো গ্যাসের কোনো সমস্যা হবে না। জনাব অরুণ কর্মকার, আপনি লিখেছেন যে কেন্দ্রটি পূর্ণ ক্ষমতায় চালানোর জন্য প্রয়োজনীয় গ্যাসের সংস্থান নেই। এই কেন্দ্র পূর্ণ ক্ষমতায় চালাতে হলে গ্যাস ভিত্তিক অন্য কেন্দ্রগুলিতে সরবরাহ আরো কমিয়ে দিতে হতে পারে। পেট্রোবাংলা চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে এটি সত্য কথা না, সেটা এখনকার পরিস্থিতিতে তো একদমই তাই। কেমন এখন আপনি একটা সার কারখানায় দিতে গেলেও বিদ্যুতে কমাই দিচ্ছেন, তাই না? ওখানে গ্যাস লাগবে 64 মিলিয়ন। কেমন, যদিও এখনই ওটা ওই পূর্ণ ক্ষমতায় চলবে না, এখন সে 1-2 মিলিয়ন নিয়ে সে টেস্ট রানে চলতেছে। উদ্বোধনটা তো ধরেন একটা আনুষ্ঠানিকতা, কেমন। আর ওই যে পাইপলাইন যেটা বললেন স্যার পেট্রোবাংলা চেয়ারম্যান সাহেব, সেটা তো বাধাগ্রস্ত হয়েছে, বিঘ্নিত হয়েছে। কাজেই যদি এদিকে বিদ্যুৎ কেন্দ্রেরও আবার সমস্যা হয়েছিল, সমস্যা কি, ওদের একটা গ্যাস বুস্টার সেইটা ওই পরীক্ষামূলক পর্যায়ে নষ্ট হয়ে গেছিল। সেটা যদি না হইতো তাইলে কিন্তু তারা আরো আগায় থাকতো বিদ্যুৎ কেন্দ্র, তখন সিদ্ধিরগঞ্জ ওই এলাকার গ্যাস অন্য বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করেই তাকে দিতে হইতো। সেও একটু গ্যাস বুস্টারের কারণে পিছিয়ে আছে, গ্যাস লাইনও পিছিয়ে আছে। স্যার এই তথ্য কি ঠিক? না না, এটা প্রথম কথা আমি বলতেছি, সেটা হলো যে প্রথমে মানুষের ধারণা করা উচিত যে আমরা অলরেডি এই যে পরিকল্পনা, এটা পরে কিন্তু অনেকগুলো আমাদের গ্যাস ক্ষেত্র প্রোডাকশন চলে আসছে। যেমন যে শ্রীকাল থেকে আমরা উৎপাদন করছি, এখন 22 মিলিয়ন, পরে 25 মিলিয়ন আমরা উৎপাদন করব। বাখরাবাদ 9 নম্বর কূপ থেকে আমরা অলরেডি উৎপাদন শুরু করে দিচ্ছি, সেটাও আমরা আশা করছি 20 মিলিয়ন উৎপাদন করব। এরপরে তিতাস 18 নম্বর কূপ আমরা উৎপাদনে চলে গেছি, আমরা আরো ধীরে ধীরে উৎপাদন বাড়াচ্ছি। অন্যদিকে আমাদের সামনে আছে আমাদের 20 নম্বর, তিতাস 20 নম্বর, যেটাতে আমরা উৎপাদন করব এবং শীঘ্রই আমরা আরেকটা হলো যে আমরা বাখরাবাদ 5 নম্বর কূপ অকবার করব, নতুন জোনে যাব, ভালো প্রেসারে আমরা গ্যাস উৎপাদন করব। শুধু এইগুলি কিন্তু আমাদের সামনে। স্যার আমাদের দর্শক যে একটু ভালো করে বোঝার জন্য একটু জানতে চাইছেন যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যেমন আমরা একটা দেখতে পাচ্ছি যে 3782 মেগাওয়াট থেকে 8300 মেগাওয়াট, বা মানে একটা বাড়ার গ্যাস উৎপাদনের ক্ষেত্রে আমাদের কি এরকম কোনো পরিসংখ্যান আছে যে 2006 সালে আমরা কত মিলিয়ন ঘনফুট তুলতাম আর এখন প্রতিদিন আমরা কত ঘনফুট? আপনি প্রথমে বলছি যে খুব আনন্দের সাথে বলছি যে আজ আমরা সর্বোচ্চ উৎপাদন করছি, যে 2317 মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা উৎপাদন করছি গতকাল, মানে সেই রেকর্ডটা আজ আসলো আর কি। কিন্তু এটা হলো যে যখন যেদিন মহাজোট সরকার ক্ষমতা আসে সেদিনের উৎপাদন ছিল 1713 মিলিয়ন, আর আমরা এখন উৎপাদন করলাম গতকাল 2317 মিলিয়ন, 2317 মিলিয়ন ঘনফুট, তার মানে 600 মিলিয়ন আমরা 600 মিলিয়ন ঘনফুট উৎপাদনের ক্ষেত্রে এটা বাড়ছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ তামিম, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে এটা ইয়ে করার জন্য যে নির্বাচনী অঙ্গীকার পূরণে বিদ্যুৎ উৎপাদনে একের পর এক রেকর্ড উপহার দিয়েছে বর্তমান সরকার, একজন জ্বালানি বিশেষজ্ঞ হিসাবে আপনি এতে সন্তুষ্ট কিনা? ডেফিনেটলি আমাদের যে
আমরা যদি তার বিপরীত চিত্রটা দেখার চেষ্টা করি যে যেই ব্যবস্থার মাধ্যমে সরকার আমাদের বিদ্যুৎ উৎপাদনের যে ব্যবস্থা গ্রহণ করেছে এবং সেটা যদি না করা হতো তাহলে পরিস্থিতি কি হতো। তো অবভিয়াসলি অ্যাট এ প্রাইস, একটা উচ্চ মূল্যে আমাদের জ্বালানির বা বিদ্যুতের যে মহাসংকট সৃষ্টি হতো, সেখান থেকে ডেফিনেটলি সরকার সাফল্যের সাথে উত্তরণ হয়েছে এবং সেখানে আমাদেরকে একটা সমাধান দিয়েছেন। কিন্তু এটা কতখানি ধরে রাখা যাবে এই উচ্চ মূল্যের বিদ্যুৎ উৎপাদনটা, সেটা একটা তর্কের ব্যাপার। কারণ সাস্টেনেবিলিটি একটা বিরাট ইস্যু। কারণ দীর্ঘদিন আমরা এরকম ভর্তুকি দিয়ে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে আমরা এটা চালাতে পারবো না। তো সেইখানে আমাদের সবারই একটা অনুযোগ বা অভিযোগ আছে, সেটা সবাই জানেন। কিন্তু আমি ডেফিনেটলি বলবো যে গত 4.5 বছরের সাফল্যের সাথে তারা এটা মোকাবেলা করেছেন। আমি যদি গ্যাসের ক্ষেত্রে, গ্যাস উৎপাদনের ক্ষেত্রে এই প্রশ্নটা আপনাকে করি যে 1700 মেগাওয়াট থেকে 1700 মিলিয়ন ঘনফুট থেকে 2300 মিলিয়ন ঘনফুট উৎপাদন, এইটা আপনি সন্তোষজনক মনে করেন কিনা? এইটা সন্তোষজনক, সত্যিকার অর্থে আমি বলবো যে এটা পারফরমেন্স ওয়াইজ খারাপ না। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা আমাদের মূল সমস্যা, সেটা হলো আমাদের কোনো নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়নি। যা কিছু উৎপাদন হয়েছে সেগুলো আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র থেকে অতিরিক্ত উৎপাদনের মাধ্যমে এসেছে এবং তার একটা বড় অংশ এসেছে বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে। 300-350 মিলিয়ন ঘনফুট বিবিয়ানা থেকে এসছে। তারপরে বড়িবাজার এবং জালালাবাদ থেকেও কিছু কিছু এক্সট্রা এসছে। তো আমি এখানে যেটা বলতে চাই যে হ্যাঁ, আমাদের বর্তমানে যে সংকট আছে সেটা মোকাবেলা করার জন্য এই কাপটি থেকে একটা স্ট্র দিয়ে উঠানো হচ্ছিল, এখন 2টো স্ট্র দিয়ে উঠানো হচ্ছে। কিন্তু আমার কাপের যে গ্যাস বা তেল যাই থাকুক না কেন, সেটা কিন্তু দ্রুততার সাথে, আরো দ্রুততার সাথে চলে যাচ্ছে এবং সামনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে গ্যাসের স্বল্পতা থেকে। সেটা থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে গ্যাস ক্ষেত্র আবিষ্কার করতে হবে, নতুন গ্যাস ক্ষেত্র। অরুণদা, এই ক্ষেত্রে কি আপনি একটু যোগ করবেন? আমি একটু প্রফেসর হোসেন মুসার কাছে জানতে চাইছিলাম যে এই গ্যাস উৎপাদনের ক্ষেত্রে বড় সংকট আপনি আসলে কোনটারে দেখেন? না, বড় সংকট তো অবশ্যই নতুন সোর্স। জি, তো প্রশ্নটা আমি বলছিলাম যে নতুন কোন সোর্সে আবিষ্কৃত হয়নি, এই ক্ষেত্রে আপনি কাকে? না, এটা তো ধরেন আপনি সুন্দরপুরটা ধরতে পারেন নতুন, যদিও না, খুবই এটা ছোট। যে বললেন সেটা আপনি কেমন? বলেন, আপনি জি, বলেন, তারপরে আমি বলছি। সুন্দরপুরটা নতুন ধরতে পারেন, কিন্তু সেটা খুবই ছোট, ও 10, 12, 15 এরকম মিলিয়ন। কেমন? এইটা তো আসলে ও বিষয় ইয়েটা না। যেমন আমরা আশা করেছিলাম সুনেত্র, এটা সেইটা আমাদের যদি একটা হইতো, বিরাট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। সেইটা যদি হইতো। যেমন আমরা আশা করি বা আছে আমাদের সুযোগ সাতক ইস্ট, সেটাও একটা টিসিএফ ফিল্ড বলে ধারণা করা হয়। কেমন? এই ধরনের একটা টিসিএফ ফিল্ড যদি পাওয়া যেত, সেইটাকে বিবেচনায় নেওয়া যেত। এখন যেটা হচ্ছে আপনার ওই রকম 10, 15। আচ্ছা, আমি বলি, সেটা হলো যে ইচ্ছে করলেই আমরা গ্যাস ক্ষেত্র আবিষ্কার করতে পারি না। কারণ এখানে অনেক ধরনের স্ট্রাকচার আমাদের দরকার। যে সমস্ত প্রসপেক্টিভ জোনগুলো সুরমা বেসিন কেন্দ্রে, সেগুলো অলরেডি আবিষ্কার হয়ে গেছে এবং এই 12, 13, 14 নম্বর ব্লক, যেগুলোতে আমাদের মোস্ট প্রসপেক্টিভ ব্লক, সেগুলো আমাদের হয়ে গেছে। আমরা ওয়েস্টার্ন সুরমা বেসিনের দিকে আমরা নজর দিচ্ছি, যেটা সুনেত্র আছে। কিন্তু অন্য যে সমস্ত, আমি 2টা গ্যাস ক্ষেত্র কিন্তু আবিষ্কার করছি। সুন্দরপুর, স্বীকার করুক আর না করুক, ওখানে গ্যাস উৎপাদন হয়। আপনার শ্রীকাল গ্যাস ক্ষেত্র, স্বীকার করুক আর না করুক, কূপ আছে, উৎপাদন হয়। সুতরাং 2টা গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা হয়েছে। বললেন যে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়নি, কিন্তু আমি বলে দিচ্ছি, না প্লিজ, আপনি বলেন সেটা ছোট হোক বড় হোক, কিন্তু গ্যাস ক্ষেত্র আবিষ্কার হচ্ছে 2টা। সেটা হয়তো ছোট হতে পারে, বড় হতে পারে, আল্লাহর ইচ্ছা। কিন্তু আমরা এখন যে সমস্ত এলাকাগুলো আমাদের এখনো এক্সপ্লোর হয় নাই, সেখানে সম্ভাবনা খুব কম। যেমন যে সুনেত্র কথা বললো, আমরা একটা কূপ করছি, ওটা ড্রাই হয়েছে এবং ওখানে যে স্ট্রাকচার, যেটা আমরা যে নিচের যে পর্যন্ত আমরা গেছি, সবচেয়ে গভীর ডিলিং ওখানে আমরা করেছি। কিন্তু দেখা গেছে যে বহু নিচে পর্যন্ত এটাকে আমরা বলে হলো মোলার সেডিমেন্ট পাওয়া যায়। এটা ওনারা বুঝবেন না এবং সাধারণ মানুষও বুঝবেন না। এটা একটা আকস্মিক ব্যাপার, যেটা অন্য কোনো ইয়েতে পাওয়া যায় না আর কি। তো একটা কূপ করছি, 3D সাইসমিক সার্ভে চলছে, আমরা আশা ছাড়ি নেই। সেমন্তাঙ্গে তো বেশ কয়েকটা কূপ করার পরে আমরা একটা পাইছি। সে যে আমরা আশা ছাড়ি নেই, আমরা আশা আছে। অন্য এলাকাগুলোতে আমরা 2D সাইসমিক সার্ভে করছি। যে গ্যাস ফিল্ড 2টার কথা আমি বললাম, যে আওয়ামী লীগ মহাজোট সরকারের সময় আবিষ্কার হয়েছে, এবং আমরা আরেকটা অনুসন্ধান করবো রূপগঞ্জে, সেখানে আমরা আশা করছি কিছু পাবো ইনশাল্লাহ, দেখা যাক। তবে করিনি এটা ঠিক না, মানুষের মনে রাখা উচিত 2টা গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, 2টা থেকে উৎপাদন করা হয়েছে, প্রমাণ হচ্ছে না। প্লিজ, ছোট বড় সেটা হলো পরের কথা।
আর একটা হলো যে যে অবশিষ্ট যে এলাকাগুলো আছে 2D সাইসমিক সার্ভে যদি সেখানে বড় স্ট্রাকচারও যদি থাকে তাও যে আমরা পাবো সেটা কিন্তু সুনিশ্চিত না, কারণ আমাদের বেসিন কেন্দ্রিক যে আমাদের যে আশা, কারণ এখানে স্ট্রাকচার থাকতে হবে, এখানে কিচেন থাকতে হবে, এখানে সোর্স রক থাকতে হবে, এখানে ট্র্যাপিং রক থাকতে হবে, ঠিক সময় মাইগ্রেশন হতে হবে। এইসব বিষয় হোল জিনিসটা নিয়ে তো আমাদের এই জিওলজি এবং আমাদের প্রসপেক্ট। সুতরাং ইচ্ছা করলেই আমরা আবিষ্কার করতে পারবো না। স্যার আমি যদি কেন আবিষ্কার হলো না, পাচ্ছি না কেন, ব্যর্থতা অমূলক কথা। আমি ব্যর্থতা প্রসঙ্গে প্রফেসর তামিমের কাছে জানতে চাইবো। শুধু স্যার আমি পরিসংখ্যানটা একটু জানতে চাইছিলাম যে 1700 মেগাওয়াট যদি আপনি এই জোট সরকার ক্ষমতা আসার প্রথম দিনে থাকে এবং 600 মেগাওয়াট যদি 600 মিলিয়ন ঘনফুট যদি আমরা যোগ করে থাকি, এর মধ্যে নতুন আবিষ্কৃত গ্যাস থেকে কত ঘনফুট আমরা পেয়েছি, কত মিলিয়ন ঘনফুট নতুন আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র থেকে? জি। নতুন আবিষ্কৃত যেটা বলে যে 10-12 মিলিয়ন না, 42 BCF গ্যাস, এটা হলো 2D সাইসমিক সার্ভে ভিত্তিতে করা হয়েছে। 3D সাইসমিক এটা বেশি হবে, এটা বেশি হবে। আমরা কি অ্যাপ্রক্সিমেট ধরে নিতে পারি যে 1 মিলিয়ন ঘনফুট হবে কিনা? না, 1 মিলিয়ন ঘনফুট হয়তো হবে না, বা হতে পারে, সেটা বলতে পারছি না, তবে এটা অনেক বেশি হবে, কারণ 1 মিলিয়ন হবে না। কারণ আমরা যেটা করছি সেটা হলো 42 BCF নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। এটা হলো সুন্দরপুর। আমার মনে হয় প্রফেসর তামিম আপনি জবাব দিবেন। আমরা একটু চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, আপনি যদি নোট নিয়ে থাকেন, আমরা চট্টগ্রামের আবাসিক প্রধান জনাব মামুন আব্দুল্লাহর কাছে জানতে চাইবো যে মামুন ভাই, চট্টগ্রামের বিদ্যুৎ পরিস্থিতি যদি আমাদেরকে খুব সংক্ষেপে এই পর্যায়ে একটু আমাদেরকে একটু বলেন, জনাব মামুন আব্দুল্লাহ। ধন্যবাদ খালেদ ভাই। চট্টগ্রাম তো বাণিজ্যিক রাজধানী, এখানে ডেফিনেটলি আপনি জানেন বড় শিল্প কারখানা আছে, এছাড়া মানুষের আবাসিক সংযোগ অনেক আছে, কিন্তু আমরা যে বিদ্যুৎটা পাচ্ছি সেটা যে পরিমাণ চাহিদা আছে তার অর্ধেকেরও কম। একটা কথা আমি জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে দর্শকদের, সেটা হলো চট্টগ্রামে যেসব বড় বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে সেগুলোর বিদ্যুৎ যদি চট্টগ্রামবাসীকে দেওয়া হতো তাহলেও চট্টগ্রামবাসী চট্টগ্রামের চাহিদা পূরণ করে আরও উদ্বৃত্ত আমরা জাতীয় গ্রিডে দিতে পারতাম। চট্টগ্রামবাসীর একটা দুঃখ, চট্টগ্রাম অঞ্চলে বিশেষ করে যে পুরনো বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, রাউজান বিদ্যুৎ কেন্দ্র, শিকলবাহা, এর পাশাপাশি আমরা দেখেছি কিছু পিকিং স্টেশন হয়েছে, দোহাজারিতে হয়েছে, হাটাজারিতে হয়েছে, তারপরও এই পুরো উৎপাদন থেকে চট্টগ্রামবাসী পাচ্ছে না। চট্টগ্রামবাসীর একটা দুঃখ, তাদের মনে একটা ক্ষোভ আছে যে আমার বধুয়া আনবাড়ি যায় আমারই আঙ্গিনা দিয়া। চট্টগ্রামে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে নেওয়া হয় এবং চট্টগ্রামকে ছিটে পোটা দেওয়া হচ্ছে। জি মামুন ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু খুলনার অবস্থা জানতে চাইবো সোহেল মাহমুদের কাছে। জনাব সোহেল মাহমুদ, আপনি একটু খুলনার অবস্থা আমাদেরকে একটু যদি জানান। খালেদ ভাই, আমরা কিছুক্ষণ আগেই খুলনা যে বিতরণ কেন্দ্র রয়েছে বিদ্যুৎ, সেখানে আমরা কথা বলেছিলাম এবং সেখান থেকে আমরা যেটা জেনেছি যে বর্তমানে খুলনাতে চাহিদা রয়েছে 897 মেগাওয়াট, যার বিপরীতে এখন সরবরাহ রয়েছে 648.7 মেগাওয়াট। তো এখানে ঘাটতির পরিমাণটা তুলনামূলক কম দেখালেও আমরা সকাল থেকে এখন রাত পর্যন্ত দেখছি যে প্রতি 1 ঘন্টা অন্তর 1 ঘন্টা কিন্তু প্রায় লোডশেডিং দেওয়া হচ্ছে এবং পুরো খুলনা চিত্র এই একই রকম। তো খুলনাতেই বেশ 50টার মতো মাছ কোম্পানি রয়েছে, ডকইয়ার্ড রয়েছে, শিপইয়ার্ড রয়েছে এবং বিভিন্ন জুট মিল রয়েছে। তো সেই সবগুলোরই অবস্থা কিন্তু অনেকটা শোচনীয়, তাদের বাড়তি ব্যয় করতে হচ্ছে জেনারেটর চালিয়ে উৎপাদন করার জন্য। সোহেল ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু দেখতে পাচ্ছি যে বগুড়া থেকে হাসিবুর রহমান বিলু ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন। বিলু ভাই, আপনি যদি বগুড়ার অবস্থা আমাদেরকে একটু বলেন। খালেদ মহিউদ্দিন ভাই, যেটা বগুড়ার অবস্থা, আপনি জানেন যে বগুড়া শিল্পনগরী, এই শিল্পনগরীতে কিন্তু বেশ কয়েক বছর আগে গ্যাস আসছে কিন্তু শিল্পে দেওয়া হয়নি, সুতরাং এই নগরীর সবকিছু উৎপাদনে বিদ্যুতের উপর নির্ভরশীল। আর আমি আজকের কথাই বলি, আমি যে জায়গাটায় বসে কথা বলছি সেখানে 5 মিনিটের মধ্যে দুইবার বিদ্যুৎ চলে গেছে। আর এমন কোনো এলাকা নেই বগুড়া শহর এবং এর আশেপাশে যেখানে প্রতি ঘন্টায় একবার করে লোডশেডিং হচ্ছে না। আর সব মিলিয়ে বগুড়ার পরিস্থিতি হলো যে বিদ্যুৎ থাকাটাই কিন্তু অনেক এলাকায় অস্বাভাবিক হয়ে গেছে। বিলু ভাই, আপনাকে ধন্যবাদ। অরুণদা, আমি আপনাকে একটু মনে রাখতে বলবো যে আপনি যদি এটা একটু অ্যাড্রেস করেন বিষয়টা, যে আমরা আসলে কাগজে কলমে যতখানি বিদ্যুৎ দেখতে পাচ্ছি বাস্তবিকভাবে ততখানি বিদ্যুৎ আসলে দেখতে পাচ্ছি না। আর স্যার, আপনি প্রফেসর হোসেন মনসুর যেগুলি বলছিলেন যে সেটাকে ব্যর্থতা বলা যাবে না, তার সাথে আরেকটু যুক্ত করতে চাই যে আমি আরেকটি প্রশ্ন, যে আপনি বিবিসির কে বলেছিলেন যে পুরনো অকার্যকর গ্যাস প্ল্যান্টগুলি বদলে নতুন আরো উৎপাদনক্ষম প্ল্যান্ট ব্যবহার করে আমরা 1.5 থেকে 2 গুণ বেশি বিদ্যুৎ পেতে পারি। এই দুটি বিষয় যদি স্যার আপনার একটা আলোকপাত করেন, আমরা একটা বিরতি নিয়ে ফেরার পর।
বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে অতিথিদের সঙ্গে কথা বলার আগে আমি দুটো SMS পড়তে চাই। আমাদের দুজন দর্শক মুরাদ, উনি বলেছেন কোথায় বিদ্যুৎ? আজকে চট্টগ্রামের জালালাবাদ 16 নম্বর ফিডারে সারাদিন মিলে সর্বমোট 4 ঘন্টার বেশি বিদ্যুৎ ছিল না। আপনারা চাইলে এটা একটু ভেরিফাই করতে পারেন। আরেকজন দর্শক আকাশ, উনি বলেছেন যে কয়েকদিন ধরে লোডশেডিং বেশি হচ্ছে, সরকার এর দ্বারা নাগরিকদের কি বুঝাতে চাইছে যে 5 বছর আগে কিরকম অবস্থা ছিল সেটা, নাকি কোনো কারণে এটা ইয়েই করা হচ্ছে? স্যার, আপনার কাছে জানতে চাইছিলাম যে পুরনো অকার্যকর গ্যাস প্ল্যান্টগুলি বদলে নতুন আর উৎপাদনক্ষম প্ল্যান্ট বসলে 2-3 গুণ বাড়ানো, আর প্রফেসর হোসেন মনসুর বলছিলেন যে না, উৎপাদন হয়েছে এবং এর ব্যর্থতার জন্য কাউকে আসলে গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে যদি আমাদের 4-5টা কূপ খনন করে যদি না পাওয়া যায়, এটা না পাওয়া যেতেই পারে। এটাকে আমি ওইভাবে ব্যর্থতা বলবো না, আমি সেটা বলিও নি। আমি যেটা বলেছি যে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়নি। এখন যদি তার থেকে 40-20 আবিষ্কার করে যদি আমরা দাবি করি যে আমাদের আবিষ্কার হয়েছে, তাহলে কিন্তু আমরা সমস্যাটাকে পাশ কাটিয়ে যাচ্ছি। আমাদের যেটা রিয়েলিটিটা হলো আমাদের নতুন গ্যাস, এটা আমি হিসাব দিব, কিন্তু এই অর্থে শুধু গ্যাস ক্ষেত্র না, আমি হিসাব দিব। আমি শুধু 2টা গ্যাস ক্ষেত্র কথা বলছি, আমি তো আরো কিছু করছি, সেটা আমি হিসাব। না, আমি আবিষ্কারের কথা, নতুন গ্যাস ক্ষেত্রে আবিষ্কারের কথা বলছি। এখানে আপনার সমালোচনা হচ্ছে না, আমরা সমস্যাটা বোঝার চেষ্টা করছি এবং চেষ্টা করছি যে কিভাবে এটাকে আমরা উত্তরণ করতে পারি, সেটাই আমরা বলার চেষ্টা করছি। আচ্ছা, গত 5 বছরে 4টা অনুসন্ধান কূপ খনন হয়েছে, 5টা উন্নয়ন কূপ খনন হয়েছে, 16টা ওয়ার্ক ওভার হয়েছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই বছরে যেখানে আমাদের 3টা-4টা অনুসন্ধান কূপ খনন করা উচিত, সেখানে 4টা অনুসন্ধান কূপ বাপেসের মাধ্যমে করাটা কি যথেষ্ট কি? এই প্রশ্নগুলো ঠিক না, এই প্রশ্নগুলো আমাদেরকে, প্লিজ আমাকে শেষ করতে দিন। এই প্রশ্নগুলো আমাদের করতে হবে এবং অ্যানালাইজ করতে হবে, তখন দেখতে হবে যে কি করা যেতে পারে যাতে আমরা আরো এক্সপার্টাইজ করতে পারি, কারণ আমাদের তো জরুরিভাবে দরকার। 600 মিলিয়নের পরেও আজকে 500 মিলিয়ন ঘনফুট গ্যাসের স্বল্পতা। চট্টগ্রামে তো 700 মেগাওয়াট তৈরি হচ্ছে না শুধু গ্যাসের অভাবে। সুতরাং এখান থেকে তো আমি যদি এখন সাফল্যের কথা বলে যদি এই সমস্যাগুলো রেখে দিই, তাহলে তো হবে না। এগুলোকে আমাদের সমাধান করতে হবে, সমাধানের জন্য যা প্রয়োজন সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এখানে একটা অনুসন্ধান কাজে, আমি তো পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এ আছি, আমি জানি যে অনুসন্ধান কাজে সাফল্য হঠাৎ করে একদিন একটা যেখানে কোনো সম্ভাবনা নাই, সেখানে একটা হঠাৎ করে বড় ধরনের আবিষ্কার হয়ে যেতে পারে। আমরা সবাই আশা করেছিলাম সুনিশ্চিত তো হবে, আমি এখনো আশা করি হয়তো সেখানে পাওয়া যেতেও পারে, এবং আমরা সেটা সবাই চাই। কিন্তু সেটার জন্য কি করার জন্য প্রয়োজনীয় কি, সেটা আমাদেরকে অ্যানালাইজ করে বের করতে হবে। এখানে আমি একটু বলবেন। আমি আর যেটা বলতে চাচ্ছিলাম যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা জানি আশুগঞ্জে টোটাল 900 মেগাওয়াটের ক্যাপাসিটি আছে, 700 মেগাওয়াট তৈরি হচ্ছে। সেখানে 1350 মেগাওয়াটের নতুন বিদ্যুৎ উৎপাদনের জন্য একই গ্যাস দিয়ে, যেখানে 450 মেগাওয়াটে 2টা কম্বাইন সাইকেল, 2 ইউনিট কম্বাইন সাইকেল 900 মেগাওয়াট এখানে আসছে, আরো ছোট ছোট 2টা কম্বাইন সাইকেল মিলে প্রায় 1350 মেগাওয়াট, এগুলিকে সম্পূর্ণ করে রিপ্লেস করে এগুলো আসবে। তো আমি যে কথাটা বলেছিলাম, যেটা আমাদের মধ্যবর্তী বিদ্যুৎ ব্যবস্থার যেই আমাদের সাজেশন ছিল, সেই সাজেশনের মধ্যে কয়েকটা জিনিস ছিল। একটা ছিল যে বিবিআনা যেখানে আমাদের গ্যাস আছে সেটা দ্রুততার সাথে নিয়ে আসা, সেটা পিছিয়ে পড়েছে, সরকার কাজ হচ্ছে সত্যি কথা। 2 নম্বর এবং 3 নম্বরের কাজ অনেক দূর এগিয়ে গেছে, 3 নম্বরে হচ্ছে, 1 নম্বর হচ্ছে না। যাই হোক, ওটা দুটো হলেও 700 মেগাওয়াট ওখান থেকে আসবে। সেটা যদি আজকে 700 মেগাওয়াট আমরা গ্যাস ভিত্তিক বিবিআনা থেকে পেতাম, তাহলে কিন্তু তেলের উপর নির্ভরশীলতা আমার অনেক কমে যেত, অথবা অ্যাভারেজ কস্ট অফ প্রোডাকশন, বিদ্যুৎ উৎপাদনের অ্যাভারেজ কস্ট কিন্তু কমে আসতো। তারপরে ভোলা যে গ্যাসটা, সেটা থেকে আমরা উৎপাদনে যেতে পারলাম না। আর মধ্যবর্তী যেটা প্রথম থেকে যদি একই সাথে রেন্টালের সাথে এই উদ্যোগগুলো নেওয়া হতো, রিপ্লেসিং দ্য ওল্ড ফিল্ডস, সেখান থেকে আমরা 1.5 থেকে 2 গুণ, অর্থাৎ 1002 মেগাওয়াট যদি আমরা রিপ্লেস করতে পারতাম, তাহলে আজকে হয়তো তার সুফল নিয়ে প্রায় 3000 মেগাওয়াট আমরা অতিরিক্ত 1000 মেগাওয়াট চলে আসতে পারতাম। তো সেইটার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটা আসতে আমাদের হয়তো আরো 2-3 বছর অপেক্ষা করতে হবে। স্যার, আমার একটা জিনিস একটু একাডেমিক জানতে ইচ্ছা করে যে এটা আপনি এখন মানে যে কয়দিন বিএনপি সরকারের পরেও তত্ত্বাবধায়ক সরকার 2 বছর ক্ষমতায় ছিল, যে তত্ত্বাবধায়ক সরকারের সময় স্যার আপনিও কিছুদিন জ্বালানি মন্ত্রণালয়টা দেখেছেন, আপনার সময় স্যার এরকম কোনো উল্লেখযোগ্য কাজ হয়নি, মানে এইটার কারণটা কি স্যার? কেন 1 বছর? এটা একটা অনির্বাচিত সরকার, টেম্পোরারি টাইমের জন্য আমি ছিলাম 1 বছরের জন্য। সেই সময় রেন্টালের যে উদ্যোগটা নেওয়া হয়েছিল, আমি এখনো বলি যে রেন্টাল ছাড়া সেই সময় আমাদের সরকার বা পরবর্তীতে আওয়ামী লীগের যেটা প্রথম পর্যায়ে যে কাজ, যেই রেসপন্সটা করেছিল, যদিও আওয়ামী লীগ প্রায় 8 মাস অপেক্ষা করেছে রেন্টালের ডিসিশন নিতে, প্রথম 8 মাস কিন্তু রেন্টালের ব্যাপক সমালোচনা করেছেন তারা। তারপরে তারা নিজেরা রেন্টাল করেছেন, বুঝতে পেরে যে এটা ওই মুহূর্তে এটা ছাড়ার কোনো উপায় নাই। তো সেই একটা কাজ করতে গেলে তো সময়ের কিছু ব্যাপার আছে। সেখানে কিন্তু আমি একটা পলিসি করেছিলাম, পিপিপি পলিসি, যেখানে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট এবং
এই যে এফিসিয়েন্সি ইমপ্রুভ করে রিফারবিশ অথবা রিপ্লেসমেন্ট অফ দ্য ওল্ড প্ল্যান সেই পলিসির মধ্যে কিন্তু সেটা ছিল। স্যার এটা নিশ্চয়ই একটু বলবেন, আমি একটু অরুণদের কাছ থেকে আচ্ছা, এইটা হ্যাঁ, একটু বলুন, এটা একটু কারণ এটা একটু এটা এটা একটু কিছু জানতে চাই। তথ্য বলা অরুণ এই যে দরকার, কারণ কাগজে যে বিদ্যুৎ আর মূল ব্যবহারযোগ্য বিদ্যুৎ এর মধ্যে একটু ফাঁক থেকে যাচ্ছে মনে হয় আর কি। না, কাগজে যে বিদ্যুৎ সেটা আমরা বহু আগে থেকেই পিডিবি যে ফোরকাস্টটা দেয় প্রতিদিন, সেটা সমালোচনা আমরা অনেকদিন ধরেই করে আসছি যে এটার সাথে বাস্তবতার ফারাক আছে, ব্যবধান আছে। হ্যাঁ, তারা কিভাবে হিসাব করে ডিমান্ড এবং জেনারেশন তো তারা বলতে পারে যে আমরা এভারেজ আজকে এত করতে পারবো যদি এই 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 গ্যাস ট্যাস পাওয়া যায়, কিন্তু ডিমান্ড ফোরকাস্ট তারা যেটা করে সেটা ঠিক না, সেটা আমরা অনেকদিন থেকে করে আসছি। কিন্তু কথা হলো যে খুলনা যে আপনার হিসাব দিল, তাতে যে চাহিদা এবং সরবরাহের যে হিসাব, তার মধ্যে পার্থক্য 200 মেগাওয়াটের কম। তাতে কিন্তু প্রতি ঘন্টায় লোডশেডিং হওয়ার কথা না। কেমন? জি, এটা একটা। 2 নম্বর হলো বগুড়া বলল যে উনি যেখানে বসে আছেন সেখানে 5 মিনিটে 2 বার গেছেন। এটা আসলে লোডশেডিং না, এটা কোনো বিভ্রাট, এটা কোনো লাইনের সমস্যা বা কোনো কিছু ত্রুটি নানা রকম থাকতে পারে আর কি। হ্যাঁ, যেটা আর আমাদের একজন দর্শক বলছেন যে আজকে ওই উনি চট্টগ্রামে চট্টগ্রামে তো সমস্যা আছেই। জি, কারণ তবে চট্টগ্রামে সারাদিনে 4 ঘন্টা যদি থাকে তাহলে ওইখানেও একটা কোনো ওটাও অস্বাভাবিক। কারণে হ্যাঁ। সারাদিনে 4 ঘন্টা থাকা ওটাও অস্বাভাবিক। আর আমাদের দর্শকরা যারা বার্তা পাঠাচ্ছেন তাদের বেশিরভাগই কিন্তু বলছেন যে লোডশেডিং অনেক বেড়ে গেছে। অনেক বেড়ে গেছে, হ্যাঁ, সেটা এই কারণে, এক হলো যে আমরা সার কারখানাগুলিতে গ্যাস দেওয়া শুরু করেছি, একটা। 2, এই 3-4 দিন ধরে একটু ওয়েদারটা একটু গরম বেশি পড়েছিল। আরেকটি যে কারণে আমার demand বেশি। ধারণা হচ্ছে যে আরেকটি হচ্ছে যে তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন রোজার সময় যত যেভাবে ব্যাপকভাবে চালানো হয়েছে সেগুলো অনেকগুলো সাশ্রয়ের জন্য বন্ধ রাখা হয়েছে। স্যার এবার যদি আপনি বলেন যে এটা ধর নতুন গ্যাস ক্ষেত্রের কথা বলছি, নতুন গ্যাস ক্ষেত্র। সুন্দরপুর এবং শ্রীকাল দুইটার কথা জি। বলছি। এটা হলো নতুন গ্যাস ক্ষেত্র, কিন্তু নতুন স্তর কিন্তু আমরা অনেকগুলো আবিষ্কার করছি। সেটা হলো 3D সাইসমিক সার্ভের মাধ্যমে। ফেঞ্চুগঞ্জ নতুন স্তর থেকে আমরা উৎপাদন করেছি 20 মিলিয়ন করে। বাখরাবাদ নতুন স্তর, যেটা বাখরাবাদ বলতে গেলে এটা অনেকটা ডেড গ্যাস ক্ষেত্র বলেই মনে করছিল, কারণ সেখানে কম্প্রেসার লাগানো আছে এবং সেখানে প্রেশার কোনোভাবেই ভালো প্রেশার পাওয়া যাচ্ছে না, কম্প্রেসার বসানো আছে। সেখানে কিন্তু আমরা আরেকটা নতুন স্তরে এবং অত্যন্ত হাই প্রেশারে আমরা উৎপাদন করছি। অন্যদিকে শালদা নদীতে যেখান থেকে উৎপাদন হচ্ছে প্রায় 12 মিলিয়ন প্রতিদিন, সেটাও কিন্তু আমাদের নতুন স্তর। সুতরাং নতুন গ্যাস ক্ষেত্র এবং নতুন স্তর, এটাও কিন্তু একটা বড় জিনিস যে আপনার নতুন কিছু এখানে এডিশন করা আছে। আর হলো যে মানে স্যার একটু মাফ করবেন, স্যার একটু মাফ করবেন 1 সেকেন্ড। রাশেদ দিনাজপুর থেকে উনি বলছেন যে উনি 6-8 ঘন্টা বিদ্যুতের বেশি, 6 থেকে 8 ঘন্টা বেশি বিদ্যুৎ পান না। ওর এটা নিয়ে আবার পরে আপনার সাথে আবার কথা বলবো। দিনাজপুর থেকে বলছেন। ওনার কথা জি, বলবেন, আমি জি, বলি যে জি। বিদ্যুতে আমরা না, আমি শুধু একটু এসএমএসটা বললাম আর কি। যখন মহাজোট সরকার ক্ষমতা আসে তখন বিদ্যুতে ওই রকম প্রায় 600 মিলিয়নের মতো আমরা গ্যাস দিন, 600 650 এরকম। গতকাল আমরা দিছি হলো 878.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। অর্থাৎ আমরা যে অতিরিক্ত গ্যাস দিচ্ছি সেটা কিন্তু সঠিক, এবং আমরা যে উৎপাদন বলছি যে সরবরাহ লাইনে আমরা 600 মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা সরবরাহতে বৃদ্ধি করছি। 1713 থেকে 2317, তার মানে প্রায় 603 মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা সরবরাহ লাইনে দিছি। কিন্তু যখন মহাজোট সরকার ক্ষমতা আসে তখন কিন্তু সাঙ্গু গ্যাস ক্ষেত্রতে 55 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হতো এবং বাঙ্গুরা গ্যাস ক্ষেত্রতে 120 মিলিয়ন উৎপাদন হতো, এখন 111 মিলিয়ন গতকাল উৎপাদন করছে। অন্যদিকে আমাদের কিছু কিছু কূপ আমাদের ডিপ্লিট হয়ে যাচ্ছে বা উৎপাদন কমে যাচ্ছে আর কি। এই উৎপাদন কমা পূরণ করেও আমরা 600 মিলিয়ন ঘনফুট গ্যাস দিছি। প্রকৃতপক্ষে 763 মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস আমরা সক্ষমতা বাড়িয়েছি যে আমরা উৎপাদন করতে পারি। যেমন স্ট্যান্ডার্ড আছে, যেমন শাহবাজপুর, ওখানে আমরা 25 মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা উৎপাদন করতে পারি, কিন্তু যেহেতু ব্যবহার নাই ওই গ্যাসটা ওইভাবেই আছে, মাত্র 8 মিলিয়ন গ্যাস। বাপেক্স 5 বছরে 4টা কূপ খনন করেছে, এটা যথেষ্ট মনে করেন কিনা? এটা মোটেই সঠিক তথ্য না, কারণ আমার কাছে প্লিজ অনুসন্ধান কূপ 4টা খনন করেছে। কারণ অনুসন্ধান কূপ খনন করার জন্য এটা কিন্তু আমাদের প্রথম কথা, অনুসন্ধান কূপ খনন করতে হলে পাইপলাইন করতে হয়, সেটার জন্য যথেষ্ট সময় দরকার, প্রসেস প্ল্যান করতে হয়। সুতরাং আমাদের চাহিদা প্লিজ অনুসন্ধান কূপ, এটা যদি আমরা গ্যাস পাই আর কি, তো সেখানে প্লিজ আমি শেষ দক্ষতা চলছে, যেটা 80-85% 20% একেবারেই এটা একেবারে ইনএফিশিয়েন্ট বয়লার
শুধু শ্বেতহস্তির মতো গ্যাস খাচ্ছে। অন্যদিকে কিছু কিছু প্লান্ট আছে, বিদ্যুৎ প্লান্ট, যেগুলো অনেক পুরাতন, যেগুলো শ্বেতহস্তির মতো, যেমন যদি এফিশিয়েন্ট প্লান্ট বসানো যায় তাহলে ডাবল বিদ্যুৎ উৎপাদন করা যায়। অন্যদিকে সার কারখানা বলেন, আপনার এই যমুনা এবং কাফকো সারা, আর বাদবাকি যে সার কারখানা এমনকি ফেঞ্চুগঞ্জ, এর সেই Double করা 60-এর যাবে। দশক একই গ্যাস দিয়ে double গ্যাস আলোচনায় উৎপাদন আসাই করা উচিত না। তো এই যে ধরেন গড়াসার, আশুগঞ্জ, কারণ পলাশ, কাফকো ফেঞ্চুগঞ্জ, 1 টন গ্যাস তৈরি করে 34,000 ঘনফুট তার গ্যাস লাগে, 34,000 1 টন, আর ওর লাগে 76,000। তো আর আমাদের রাষ্ট্রীয় কোম্পানিগুলির মধ্যে সবচেয়ে, কারখানাগুলির মধ্যে সবচেয়ে এফিশিয়েন্ট হলো যমুনা, তারও লাগে 45। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এটা হচ্ছে যে একটা এইভাবে একটা কিন্তু আমরা huge কিন্তু gap। যে গ্যাস দিচ্ছি এটা দিয়ে কিন্তু আমাদের যে চাহিদা সেটা কিন্তু অনেকাংশেই কিন্তু মিটাতে পারি। এফিসিয়েন্সির এই জায়গাটা থেকে, এফিসিয়েন্সির এই জায়গাটা থেকে আমরা অবকাঠামো আবার করা একটু যায়। শুনবো, আমরা এটা বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশের। প্রফেসর তামিম, আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে সরকারের করণীয় কি হতে পারে বিদ্যুৎ ক্ষেত্রে আরেকটু সহনীয় অবস্থা বা ভালো অবস্থা দেওয়ার জন্য? আমাদের যদি আমরা অতীতের থেকে শিক্ষা নিতে চাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের একটা চরম বিপর্যয় অবস্থা ছিল 90 দশকে, আর্লি 90s-এ, এবং তখন কিন্তু আমরা রিয়েলাইজ করেছিলাম যে আমাদের প্রাথমিক জ্বালানির একটা সংকট দেখা দিয়েছিল, যেই কারণে আমরা গ্যাস সরবরাহ করতে পারিনি, কিছু কন্ট্রাক্টে আমাদের পেনাল্টি দিতে হয়েছিল, যার প্রেক্ষিতে 94-এর সেই পলিসির প্রেক্ষিতে 96-এ আমরা বেশ কিছু বিডিং গ্রাউন্ডে গিয়ে আমরা গ্যাস ক্ষেত্র দিলাম, যেখান থেকে অনেকগুলো গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়ে আজকে তার সুফল আমরা পাচ্ছি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের আজকে মূল সমস্যাটা কিন্তু দুটো, একটি হলো প্রাথমিক জ্বালানি, যেটা প্রাথমিক সমস্যা, এবং এর সাথে সাথে ওতপ্রোতভাবে জড়িত হলো অর্থায়ন। দুটোর ক্ষেত্রেই প্রাথমিক জ্বালানি অনুসন্ধানও যেমন আছে, বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে অর্থায়নের ব্যাপার আছে। সো এই দুটো হলো আমাদের মূল সমস্যা। তো আমাদের ফোকাসটা, আমাদের সমস্যার সমাধান যেটা হচ্ছে, এই সরকার ডেফিনেটলি ইমার্জেন্সি মেজার হিসাবে বা স্টপ গ্যাপ মেজার হিসাবে বিদ্যুৎ এবং গ্যাস দুটোর ক্ষেত্রেই সাফল্য অর্জন করেছে, কোনো সন্দেহ নাই, নাহলে মহাবিপর্যয় ঘটে যেত। এই যে 600 মিলিয়ন গ্যাস যুক্ত হয়েছে, যদি না যুক্ত হতো তাহলে আজকে কি অবস্থা হতো গ্যাস সরবরাহের। বিদ্যুতের ক্ষেত্রে একই কথা বলা যায়, 3,500 মেগাওয়াট তেল দিয়ে হোক আর যাই হোক, এটা যে করা হয়েছে, এটা করা হয়েছে বলে কিন্তু কোনো কিছু এখনো ভেঙে পড়েনি, মোটামুটি চলছে, এবং আমরা 5-6% উন্নয়নও করেছি, জিডিপি গ্রোথ হয়েছে। একেবারে বিদ্যুৎ গ্যাস ছাড়া তো আর উন্নয়ন হতে পারে না, কোনো সন্দেহ নাই। কিন্তু সামনে বড় ধরনের বিপর্যয় আমাদের আরো অপেক্ষা করছে, কারণ এইটা কি সাস্টেনেবল হবে কিনা, এই যে আমরা ভর্তুকি দিয়ে দিয়ে আমরা যে চালিয়ে গেলাম সেটা সম্ভব না। এই জন্য আমি মনে করি ব্যাপকভাবে গ্যাসের অনুসন্ধান করা উচিত, এবং সেটা বাপেক্স এবং আইওসি, কারণ যে কথা আমি বলতে যাচ্ছিলাম, বাপেক্স যেটা করছে পূর্ণোদ্যমে কাজ করছে, কিন্তু আমাদের প্রয়োজনের তুলনায় সেটা যথেষ্ট নয়। যেহেতু যথেষ্ট নয়, সুতরাং আইওসিকে সাথে আনতে হবে এবং আইওসির মাধ্যমে করতে হবে। আজকে যারা আইওসির গ্যাসের ব্যাপারে বলছে যে এটা কি, আমার কথা হলো যে হোয়াট ইজ দ্য বিগেস্ট কমপ্লেন এগেন্স্ট দেম? কোনো তো কমপ্লেন নেই, তারা তো আমাদের সব চুক্তি অনুযায়ী গ্যাস সরবরাহ করছে, চুক্তি অনুযায়ী যেই টাকায় গ্যাস সরবরাহ করার কথা সেই টাকায় সেই গ্যাসই সরবরাহ করছে, কোনো সমস্যা তো এখন পর্যন্ত হয়নি আমাদের সাথে। সুতরাং আমি কোনো নাথিং রং, আই ডোন্ট সি এনিথিং রং উইথ দ্য আইওসিস। একই সাথে বিদ্যুতের ক্ষেত্রে দেশীয় কয়লা যেতে হবে, কারণ আমাদের যে সোর্স যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের দেশীয় গ্যাস এবং কয়লা আছে, এবং আমদানিকৃত কয়লা এবং গ্যাস আছে। আমদানিকৃত গ্যাস আমরা জানি $15 নিচে আমরা পাবো না, আর কয়লার ক্ষেত্রে প্রবলেম আছে। সুতরাং দেশি গ্যাসের অনুসন্ধান এবং দেশি কয়লার উৎপাদন, এটা আমাদের যেতে হবে। অরুণদা, আপনি যদি একটু বলেন, না, যোগ করেন। এটা তো প্রফেসর তামিম যেটা বললেন সেটা একদমই ঠিক আছে। আমাদের অনুসন্ধান, আমাদের গ্যাস অনুসন্ধান যথেষ্ট আমরা তড়িৎ গতিতে করেছি, এর বেশি আমাদের ক্যাপাসিটির মধ্যে নাই, কিন্তু আমাদের প্রয়োজনটা বেশি, সেই জায়গাটা মিট করা দরকার। এর মধ্যে অবশ্য গ্যাস প্রম আসছে, তো সেটা আমাদের ওই যে তারা তো একটা কূপে তো আটকেই আছে তিতাসে। না, গ্যাসপ্রম তো ডেভেলপমেন্ট ওয়ে, তারা তো অনুসন্ধান করছে না। হ্যাঁ, তারা আমরা কতগুলো জায়গা দেখিয়ে দিয়েছি, সেখানে তারা কূপ খনন করছে, নতুন অনুসন্ধান ড্রিলিং কন্ট্রাক্টর ল্যান্ডে এবং সিতে, জি সেইটা বাড়ানো দরকার। আমাদের সবচেয়ে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো বিকল্প সোর্স কয়লা, দেশি কয়লার ব্যবহার, যেটি অবশ্যই দেশি কয়লা ব্যবহার, যেটি বলছেন, এছাড়া কোনো কিছু হবে না। প্রফেসর হোসেন মনসুর, আপনি যদি এনারা যেটা বলেন সেটা কিন্তু আমি অন্যরকম ভাবে চিন্তা করছি। জি, সেটা হচ্ছে গ্যাসের তো লিমিটেশন আছে, গ্যাস নির্ভর করে যে নিচে স্ট্রাকচার আছে, প্রসপেক্টিভ যে স্ট্রাকচার অনশরে, সেগুলো কিন্তু সম্বন্ধে আমাদের ফুল আইডিয়া আছে।
এখন যেটা আছে খালিয়াজুরি, মদন, বাজিতপুর, রূপগঞ্জ এবং সুনেত্র ছাড়া বাদ বাকিগুলো ছোট ছোট, যেটা উনি বললেন। জি। আরেকটা হলো যে যেটা যে আমাদের গ্যাসের উপরে নির্ভর করলে চলবে না, আমাদের যেতে হবে সলিড ফুয়েলের দিকে। জি। এবং যদি আমরা একটা উন্মুক্ত খনি করি এবং ঠিক সেইভাবে যদি পাওয়ার প্ল্যান্টের অবকাঠামো তৈরি করি, তাহলে কিন্তু অনেক বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যায়। মানে সুতরাং আমাদের বিকল্প জ্বালানির দিকে যেতে হবে এবং ইন্ডিজিনাস যে আমাদের এবং যে এটা আছে, কি এইটা দিয়ে এবং যেটি আপনারা বারবারই বলছেন যে এটা একটি অর্থনৈতিক সিদ্ধান্ত হতে হবে, রাজনৈতিক সিদ্ধান্ত না হওয়ার জন্য। এবং আমরা আশা করবো যে সেই সিদ্ধান্তের দিকে যাবে প্রফেসর হোসেন মুসা, প্রফেসর এম তামিম এবং জনাব অরুণ কর্মকার। আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।